বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ বশির আহমেদ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, জালালপুর ডিগ্রি কলেজ। আজ আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 4th অধ্যায়ের ই-গভর্নেন্স নিয়ে আলোচনা করব। ই-গভর্নেন্সের ধারণা, ই-গভর্নেন্সের সংজ্ঞা এবং এর উদ্দেশ্য নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই হচ্ছে ই-গভর্নেন্স কি? ই-গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। অর্থাৎ এখানে ই-গভর্নেন্স হলো সরকারি কর্মকাণ্ড তথা রাষ্ট্র পরিচালনায় যাবতীয় কর্মকাণ্ডে ইলেকট্রনিক প্রযুক্তি ও উপকরণের ব্যবহার। ব্যাপক অর্থে ই-গভর্নেন্স হলো শাসন কার্যে স্বচ্ছতা ও দ্রুতগতি আনয়নের জন্য সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কার্যক্রমের ক্ষেত্রে সর্বাধুনিক তথ্য প্রযুক্তির প্রয়োগ ঘটানোই হচ্ছে ই-গভর্নেন্স। আরও সংক্ষেপে বলা যায়, ই-গভর্নেন্স হচ্ছে পাবলিক ডেলিভারি ও সেবা অতি অল্প সময়ে স্বল্প খরচে জনগণের কাছে বা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোই হচ্ছে ই-গভর্নেন্স। বা অনলাইনের মাধ্যমে অতি অল্প সময়ে এবং স্বল্প খরচে পাবলিক ডেলিভারি ও সেবা জনগণের কাছে পৌঁছানোই হচ্ছে ই-গভর্নেন্স। যেভাবে সেটি পারো লিখতে পারো। তাহলে আমরা বুঝলাম ই-গভর্নেন্স মানে হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। এরপর আমরা ই-গভর্নেন্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে উন্নতমানের নাগরিক সেবা, অর্থাৎ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সরকারের উন্নতমানের সেবা জনগণের কাছে পৌঁছানোই ই-গভর্নেন্সের প্রধান উদ্দেশ্য। এখানে নাগরিকদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষিক্ষেত্রে সহজেই দ্রুত তথ্য প্রদান, স্বাস্থ্য রক্ষায় উন্নত চিকিৎসা কেন্দ্র, কৃষকদের জন্য উন্নতমানের সার, বীজ, সেচের খবরাখবর প্রচার ও সরবরাহের মাধ্যমেই ই-গভর্নেন্স সহায়তা প্রদান করে। অর্থাৎ এখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের নাগরিক সেবাটাই হচ্ছে ই-গভর্নেন্সের প্রধান উদ্দেশ্য। যেমন শিক্ষাক্ষেত্রে যে কোনো সবচেয়ে আপডেট খবর অতি সহজেই নাগরিকদের কাছে পৌঁছানো, চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে যেমন উন্নত সার, বীজ, এইসব খবরাখবর অতি সহজেই কৃষকদের কাছে পৌঁছানো। তো ঠিক অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই অতি স্বল্প সময়ের মধ্যে নাগরিকদের মাধ্যমে তার কাঙ্ক্ষিত তথ্য আদান প্রদান করা সম্ভব। এরপর হচ্ছে ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার। ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসারে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে উন্নত লেনদেন ও আদান প্রদানের ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ই-গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে ব্যবসা বাণিজ্য শিল্পের প্রসারেও অগ্রণী ভূমিকা পালন করে। যেমন এখন অনলাইন ব্যাংকিং, যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট থাকুক না কেন, যে কোনো শাখা থেকে তুমি টাকা উত্তোলন করতে পারো, বা এটিএম কার্ডের মাধ্যমে যে কোনো বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। তার মানে কি, যে স্বল্প সময়ে বেশি টাকা বহনও করা যায় এবং ইচ্ছা অনুযায়ী যখনই প্রয়োজন, রাত 12টায় টাকার প্রয়োজন, তুমি এই অনলাইনের মাধ্যমে স্বল্প সময়ে এটা পেতে পারো। তো এটাই হচ্ছে ই-গভর্নেন্সের উদ্দেশ্য। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অতি সহজেই লেনদেন প্রদান করা সম্ভব। এরপরে জনগণের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বৃদ্ধি।
রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ এবং এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন বৃদ্ধি করা ই গভর্নেন্সের অন্যতম উদ্দেশ্য। জনগণ বিভিন্ন পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য, কর প্রদান, লাইসেন্স সংগ্রহ বা নবায়ন, এরপর শুল্ক প্রদান সহ প্রয়োজনীয় তথ্যাদি ই গভর্নেন্সের মাধ্যমে ঘরে বসেই জানতে পারে। তবে সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায়। এখানে অনলাইনের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব অতি সহজেই, কেননা এখানে যে কোনো মন্ত্রণালয়ে তার কোনো তথ্য সেটি যদি অনলাইনে ছেড়ে দেয়, তাহলে অতি সহজেই ঘরে বসেই যে কোনো নাগরিক সেই তথ্য পেতে পারে বা তার অংশগ্রহণ নিশ্চিত হয়। এরপর সরকারের দক্ষতা বৃদ্ধি। এখানে ই গভর্নেন্সের তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সরকারের দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে। ই গভর্নেন্সের দ্বারা মন্ত্রণালয়গুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় মন্ত্রণালয়সমূহের কাজের মান বৃদ্ধি পায়। স্বল্প সময়ে দ্রুত কাজ সম্পাদিত হয়। এতে সরকারের দক্ষতা বাড়ে এবং উন্নত ব্যবস্থাপনা ত্বরান্বিত হয়। অর্থাৎ অতি অল্প সময়ের মাধ্যমে সরকার তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে এবং এই পরিকল্পনার বাস্তবায়ন করতে পারে। বিদায় এই ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। এরপরে সরকারের আয় বৃদ্ধি। সরকারের আয় বৃদ্ধি করা ই গভর্নেন্সের অন্যতম লক্ষ্য। ই গভর্নেন্সের বদৌলতে জনগণ যে কোনো রকম জুট ঝামেলা ছাড়াই তাদের দেয়া কর, খাজনা, শুল্ক ইত্যাদি সহজেই প্রদান করতে পারে। এতে সরকারের আয় বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে কোনো জুট ঝামেলা থাকবে না, ঘরে বসেই জনগণ তার উপর অর্পিত কর, শুল্ক, খাজনা অতি সহজেই আদায় করতে পারে। বিদায় এতে সরকারের আয় বৃদ্ধি পায়। এরপর দুর্নীতি ও স্বজনপ্রীতি হ্রাস। এখানে সরকারি অফিস, আদালত, প্রতিষ্ঠানসমূহ দুর্নীতি ও স্বজনপ্রীতি হ্রাস করাই ই গভর্নেন্সের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। জনগণ যদি ঘরে বসেই সরকারের বিভিন্ন বিষয়ে তথ্য পেতে পারে, আবেদন ফরম পূরণ করতে পারে এবং অফিস আদালতের কম যেতে হয়, তাহলে দুর্নীতি ও স্বজনপ্রীতি অনেকটা কমে যাবে, ফলে জনদুর্ভোগ কমবে। অর্থাৎ এখানে যদি ঘরে বসেই সরকারি বিভিন্ন তথ্য জনগণ ঘরে বসেই পেতে পারে, বিভিন্ন অফিস অর্থাৎ ফর্ম পূরণ করতে পারে, তাহলে তো অফিসে যেতে হবে না এবং দুর্নীতির আশ্রয়ও গ্রহণ করতে হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। ই গভর্নেন্স সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। প্রতিনিয়ত নতুন নতুন তথ্য ই গভর্নেন্সের মাধ্যমে জনগণকে অবহিত করে। তাই এ প্রক্রিয়ায় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজেই সম্ভব হয় ই গভর্নেন্সের মাধ্যমে। এরপর দ্রুত গতিতে কাজ সম্পন্ন। এখানে কাজের সময় সাশ্রয় করা এবং দ্রুত গতিতে কাজ সম্পাদন করা ই গভর্নেন্সের অন্যতম উদ্দেশ্য। তথ্য প্রযুক্তির মাধ্যমে ই গভর্নেন্স সহজেই সেই উদ্দেশ্য সফল করতে পারে। এরপর সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি। ই গভর্নেন্স তথ্য ও প্রযুক্তিগত সেবার মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। একটি আধুনিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকাটা খুবই জরুরি, আর সেটি সহজেই সৃষ্টি করতে পারে ই গভর্নেন্স। এরপর সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠা ই গভর্নেন্সের অন্যতম লক্ষ্য। জনগণের সার্বিক কল্যাণ সাধনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে সুশাসন প্রতিষ্ঠার জন্য তৎপর সেই প্রক্রিয়া ত্বরান্বিত করা ই গভর্নেন্সের লক্ষ্য। এরপর শিল্প ও সংস্কৃতির বিকাশ।
নিজস্ব শিল্প সংস্কৃতির বিকাশেও ই গভর্নেন্স কাজ করে। বর্তমানে আধুনিক সংস্কৃতির ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে জাতীয় সংস্কৃতির আদান প্রদান সহজেই ঘটছে। এতে জাতীয় ও নিজস্ব সংস্কৃতির উন্নয়ন সাধনের সুযোগ ঘটছে। তাহলে আজ আমরা ই গভর্নেন্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা ই গভর্নেন্সের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ঠিক সেই সময় পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।